এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ সদস্যসহ ৯ ব্যক্তি শহীদ, ইরানি রাষ্ট্রদূতসহ আহত প্রায় ৩,০০০। গাজার পক্ষে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করল হিজবুল্লাহ, গাজার রাফায় ৪ দখলদার সেনা নিহত। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন থেকে বাদ পড়লেন ড শাহদিন মালিক, দায়িত্ব নিচ্ছেন প্রফেসর আলী রিয়াজ। এবং ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা, কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। লেবাননের বিভিন্ন স্থানে পেজার নামে পরিচিত বেতার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সদস্যের পাশাপাশি বহু বেসামরিক ব্যক্তি শহীদ বা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রথম বিস্ফোরণে কমপক্ষে ৯ জন শহীদ এবং ২,৮০০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের হাসপাতালগুলোর ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আহত ব্যক্তিদের লেবাননের রাজধানীর বাইরের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। বৈরুতে প্রেস টিভির সংবাদদাতা মরিয়ম সালে লেবাননের রাজধানী থেকে জানিয়েছেন, শহীদদের মধ্যে একজন ৯ বছর বয়সী মেয়ে ও হিজবুল্লাহর সাথে সম্পর্কযুক্ত আইন প্রণেতা আলী আম্মারের ছেলে রয়েছেন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানিও রয়েছেন। পেজার বিস্ফোরণে তার আঘাতের বিষয়টি নিশ্চিত করতে তার স্ত্রী এক্স পেজে বলেছেন, মোস্তফার অবস্থা স্থিতিশীল রয়েছে। মরিয়ম সালে বলেছেন, যারা পেজার বহন করছিলেন বিস্ফোরণ ঘটার আগে তারা সেগুলোকে গরম হতে দেখেছেন। তিনি জানাচ্ছেন, ইহুদিবাদী ইসরায়েল উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েল ধারণা করছে হিজবুল্লাহর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকায় ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক ইসরায়েলের নৃশংসতায় লেবাননে যে হতাহতের ঘটনা ঘটেছে তাতে দখলদারদের বিরুদ্ধে সংগ্রামী কেবল জোরদার হবে, প্রতিরোধ লড়াইয়ের সংকল্পকে শক্তিশালী করবে। গতকাল রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে পেজার নামে পরিচিত বেতার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে কমপক্ষে ৯ জন শহীদ এবং ২,৮০০ জন আহত হয়েছেন। এর মধ্যে একটি ৪ বছর বয়সী মেয়ে শিশু রয়েছে। আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গতকাল যা ঘটেছে তা কেবল আমাদের প্রত্যয় এবং জিহাদ ও প্রতিরোধের পথে এগিয়ে যাওয়ার সংকল্পকে শক্তিশালী করবে। হিজবুল্লাহ আরও বলেছে, আমরা জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। সর্বশেষ তথ্য বিবরণীতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ১২ জন শহীদ এবং ২,৮০০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে প্রতিরোধ আন্দোলনের সদস্যদের পাশাপাশি বেসামরিক লোকজনও রয়েছেন। এই অপরাধমূলক আগ্রাসনের জন্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে হিজবুল্লাহ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ভয়াবহ সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের অন্তত ৪ বর্বর সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল একথা ঘোষণা করেছে। নিহত সেনারা হল ক্যাপ্টেন ড্যানিয়েল মিমোনতোভ, স্টাফ সার্জেন্ট আগমন নাইফ, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। এর মধ্যে নিমন্তভ ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। নিহতদের বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে।
নাইম হলেন প্রথম মহিলা সৈনিক যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের সময় নিহত হলেন। এসব সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের হিসাব মতে নিহত দখলদার সেনার সংখ্যা 348-এ দাঁড়ালো। গতকালের সংঘর্ষে যে 4 সেনা নিহত হয়েছে ওই কোম্পানিরই এক অফিসার ও 2 সৈনিক গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে আলাদা আরেক ঘটনায় গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের একজন অফিসার গতকাল রাফায় আরপিজি ফায়ারে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাও ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজ। সুপ্রিম কোর্টের আইনজীবী ড শাহদিন মালিককে সরিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। এ বিষয়ে জানতে চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, অধ্যাপক শাহদিন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্ব পালনকারী 3 নির্বাচন কমিশন ও কমিশন সচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করা হয়েছে। এতে মোট 18 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আছেন। আজ চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল আলমের আদালতে আবেদনটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। দায়িত্ব পালনকালে আসামিরা সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন 2014 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার আবু হাফিজ, মোহাম্মদ জাবেদ আলী, মোহাম্মদ আব্দুল মোবারক ও মোহাম্মদ শাহনেওয়াজ। 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। 2024 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে হুগলির পুরসুরা ক্লাবের একটি সেতুতে দাঁড়িয়ে বন্যা দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। মমতা বলেন, ম্যানমেড বন্যা পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে। কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে মন্তব্য করে মমতা বলেন, 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এত জল এর আগে ছাড়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, যখন 70-80% জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিভিসি?
কেন্দ্র ড্রেনেজ করে না, নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে, আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে? মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার জেরে জলের তলায় একাধিক জায়গায়। পরশুরার প্লাবন পরিস্থিতি দেখে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা। আবার লেবানন প্রসঙ্গ। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকালের এই হামলায় অন্তত 9 জন শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। হামলার পর গতকালই লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বুহাবিবের সাথে টেলিফোনে কথা বলেছেন আরাকচি। লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্য এবং অন্যদের ব্যবহার করা হাজার হাজার ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসে একযোগে বিস্ফোরণের ঘটনায় তিনি কঠোর নিন্দা করেন। ইরানের শীর্ষ কূটনীতিক লেবাননের সরকার, জনগণ এবং হতাহতদের পরিবারের প্রতি তার সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। একই সাথে তিনি আরও বলেন, ইরান আহতদের চিকিৎসা সেবার জন্য তাদের তেহরানে স্থানান্তর করতে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। বিস্ফোরণের ঘটনায় আহত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানির অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন আব্বাস আরাকচি। রাষ্ট্রদূতকে তাৎক্ষণিক চিকিৎসার সেবা দেওয়ার জন্য লেবাননকে ধন্যবাদ জানান আব্বাস আরাকচি। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি রাষ্ট্রদূত আমানির স্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আরাকচি প্রয়োজনে রাষ্ট্রদূত এবং অন্য আহত ব্যক্তিদের ইরানে তাৎক্ষণিক স্থানান্তর ও চিকিৎসা দেওয়ার প্রস্তাব দেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য লেবাননের রাজধানী বৈরুতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। আরব দেশটিতে গতকাল ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানোর পর ইরান এই টিম পাঠালো। সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসার প্রক্রিয়ায় সহায়তা করার জন্য ত্রাণ দলের সাথে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেইন কালিভান্দ আজ লেবাননে পৌঁছেছেন। এই টিমে 12 জন ডাক্তার, 12 জন নার্স এবং প্যারামেডিক রয়েছে। কালিভান্দ বলেন, উল্লেখযোগ্য সংখ্যক আহত ব্যক্তি যাদের আরও গুরুতর চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন তাদের ইরানের রাজধানী তেহরানে স্থানান্তর করা হবে। তিনি বলেন, বৈরুত বিস্ফোরণের পর জরুরি বৈঠকে একটি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল লেবাননের বিভিন্ন স্থানে পেজার নামে পরিচিত ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসে বিস্ফোরণের পর কমপক্ষে 12 জন শহীদ এবং প্রায় 3000 ব্যক্তি আহত হয়েছেন। এই নাশকতার জন্য হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন যে ইরাক যুদ্ধের সময় এর সঙ্গে জড়িত এবং দায়িত্ব পালনকারী টনি ব্লেয়ারের মতো ব্যক্তিসহ পশ্চিমা নেতাদের জবাবদিহি করার ব্যর্থতা নানা অঞ্চলকে সহিংসতা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন যে ইরাক যুদ্ধের সময় এর সঙ্গে জড়িত দায়িত্ব পালনকারী টনি ব্লেয়ারের মতো ব্যক্তি সহ পশ্চিমা নেতাদের জবাবদিহি করার ব্যর্থতা শুধুমাত্র সহিংসতার বৃদ্ধির দিকে নিয়ে যাবে। গাজা যুদ্ধে ব্রিটিশ ভূমিকা সংক্রান্ত তদন্তের সময় নতুন দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টাদের একজন। পাসটুডের মতে, এই পরামর্শদাতা ঘোষণা করেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে তিনি সতর্ক বার্তা পেয়েছিলেন। তবে ক্যামেরন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এই সূত্রটি বলেছে যে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছিল যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করা না হলে ব্রিটেন যুদ্ধাপরাধের অংশীদার হিসেবে বিবেচিত হতে পারে। জানুয়ারিতে আইনি পরামর্শের বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরন বলেছিলেন যে তাকে কি নথি দেওয়া হয়েছিল তা তার মনে নেই।
ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে স্বীকৃত কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই অস্পষ্ট উত্তর এবং দায়িত্ব গ্রহণের অস্বীকৃতি একটি ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এখন প্রধান প্রশ্ন হচ্ছে, ব্রিটেন যদি সময় মতো অস্ত্র রপ্তানির লাইসেন্স বন্ধ করে দিত তাহলে কত প্রাণ বাঁচত? ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন উপদেষ্টা উল্লেখ করেছেন যে কয়েক মাসের সতর্কতা ও তথ্য প্রমাণের পর সেপ্টেম্বরে অস্ত্র রপ্তানি স্থগিত করা হয়েছিল। এই পরামর্শদাতা যোগ করেছেন যে এ ধরনের পদক্ষেপ আগে নেওয়া হলে ইসরায়েলের সঙ্গে ব্রিটেনের অস্ত্র ব্যবসার বিষয়ে অন্যান্য দেশের প্রতিক্রিয়ার উপর একটি বড় প্রভাব ফেলতে পারত। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার এবং গাজায় অবাধে মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে ইসরায়েলের প্রতিবন্ধকতার বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও ব্রিটেন এখনো এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ন্যায় বিচার করতে সক্ষম হয়নি। এদিকে অনেক মানুষ এবং বিশেষজ্ঞ যারা গাজায় মানবিক ট্র্যাজেডির প্রতিবেদনের ছবি এবং ভিডিও দেখেন তারা এই ধরনের বিবৃতিকে অগ্রহণযোগ্য বলে মনে করেন। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাট মিলার এবং বেদান্ত প্যাটেল গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ সম্পর্কে সাংবাদিকদের বারবার অস্পষ্ট উত্তর দিয়েছেন। হিন্দ রজবের হত্যাকাণ্ড থেকে শুরু করে বেকারিতে গণহত্যা, হাসপাতালের কাছে গণকবর আবিষ্কার এবং সাদা পতাকা নিয়ে মিছিল করা লোকদের গুলি করা, এ সমস্ত ঘটনার সাথে বারবার বলা হয়েছিল ইসরায়েল তদন্ত করছে। এ ধরনের প্রতিক্রিয়া প্রয়োজনীয় আন্তর্জাতিক পদক্ষেপ বিলম্বিত করার এবং জনমতকে বিভ্রান্ত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে দায়মুক্তির সংস্কৃতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর এবং হুমকিমূলক বক্তব্যের পরিবেশকে শক্তিশালী করছে। উদাহরণস্বরূপ টু গুড ইহুদি বয়েজ নামে একটি ইসরায়েলি পডকাস্টে নেভার মেনিঙ্গার এবং ইথান ওয়েনস্টেন এমন বিবৃতি দিয়েছেন যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেছেন, আপনি সাহায্য করতে পারবেন না, কিন্তু ভালো লাগছে জেনে যে আপনি যখন কনসার্টে নাচছেন তখন গাজার হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে, আর এই পরিস্থিতি কনসার্টটিকে আরো আনন্দদায়ক করে তোলে। এই বিবৃতিগুলোর সঙ্গে অন্যান্য বিবৃতি গাজার সম্পূর্ণ ধ্বংসের অনুমান সম্পর্কে, যুদ্ধাপরাধ এবং গণহত্যার হুমকি সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগকে আরো বাড়িয়ে তুলছে। যদিও তারা পরে দাবি করেছিল যে তাদের বক্তব্য গণহত্যাকে সমর্থন করার জন্য নয়, তবে জরিপ এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতির মাধ্যমে প্রতীয়মান হয় যে এটাই ইসরায়েলি সমাজের বাস্তব চিত্র। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিষয়টি নিয়ে আসা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা মামলাগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকিমূলক বিবৃতি প্রাথমিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, ইসরায়েলের একটি জনমত জরিপে 7 অক্টোবরের হামলার শিকার অনেকে ফিলিস্তিনিদের। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।